পুলিশের কর্মবিরতি এবং 11 দফা দাবি এর সপক্ষে অনেকে কথা বলার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন, যারা পুলিশ ভাইরা আছেন। পুলিশের 11 দফা দাবি কেন মেনে নেওয়া উচিত এই বিষয়ে যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে দাবির সমর্থনে তাদের যে প্রথম যুক্তি, যে তাদের যে পোশাকের যে কলঙ্ক লেগেছে, পোশাকে যে রক্ত লেগেছে, সেই পোশাক আর তারা পরিধান করতে চায় না। আমার মনে হয় এটা খুব চমৎকার এবং চেতনা থেকে ওদের চেতনার বহিঃপ্রকাশ। অর্থাৎ স্বাধীন দেশে এইটুকু দাবি ওরা করতেই পারে। স্বাধীন দেশে বর্তমান নতুন সরকারের কাছে যারা তাদের অভিভাবক, তাদের কাছে এইটুকু দাবি ওরা করতে পারে। এবং ওরা বলতে চাচ্ছে যেটা, যে পরিস্থিতি ক্রিয়েট করে গেছে স্বৈরাচারী শাসক, সেই পরিস্থিতির শিকার ওরা নিজেরাও। ওদের যে পরিজন, তারা লজ্জায় মুখ দেখাইতে পারে না। তাদের জীবনযাত্রার মান এত খারাপ হয়েছে যে তাদেরকে পালিয়ে পালিয়ে নাকি থাকতে হয়। এইটা স্বাধীন দেশে যদি আপনার একটা পুলিশের পরিবারকে পালিয়ে থাকতে হয়, এর চাইতে লজ্জাজনক আমার মনে হয় না কিছু আছে। আমি দালালি, যদি বলেন দালালি করতে আসছি তাহলে তাই। আর যদি মনে করেন যে না, আমি দেশের কল্যাণে কথা বলতেছি, সার্বিক যে পরিস্থিতি দেশের, পুলিশ ব্যতীত আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, সেই চিন্তাটাই একটা হাস্যকর চিন্তা। আপনি পুলিশ ব্যতীত কোনোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না। এখন আমি ওদের সাথে কথা বলে, আমার সাথে সারা রাত কথা হয়েছে জানেন, কারণ আমার এই পেজটা ফলো করে মিনিমাম 50,000 পুলিশ সদস্য। আমার 3.5 লাখ ফলোয়ার এই পেজে, এবং 50,000 পুলিশ সদস্য সবাই যে খারাপ এটা আমি চিন্তাই করতে পারি না। কারণ যে ঘটনাগুলো ঘটেছে, ওই সময় যদি মানসিক সাপোর্ট দেওয়ার 2-4 জন লোক থাকে, তার মধ্যে আমার খুব কাছের কিছু পুলিশ সদস্য আমাকে খুব সেফ থাকতে বলেছে, মানসিক সাপোর্ট দিতে বলেছে। এবং আমি খুব বিচ্ছিরি লেখা লিখতেছিলাম, এবং এই বিচ্ছিরি লেখা আসলে মনের বহিঃপ্রকাশ। আমার রাজনৈতিক কোনো ভিউ নাই। আমি আপনার একজন পিওর টিচার, অর্থাৎ আমার পেশাই পড়ানো, এছাড়া আমার কোনো বৈশ্বিক পেশা নাই। আপনি বলতে পারেন তাহলে পুলিশের নিয়ে আপনি বলার কে? ভাই, আমি 3 টার্ম পুলিশ পড়িয়েছি, তাহলে যেহেতু আমার কিছু স্টুডেন্ট আছে এখানে, তাদের পক্ষে আমি 2-একটা কথা বলার অধিকার অবশ্যই চাইতে পারি। এবং পুলিশের যে প্রথম দাবি, যে তারা যে এই যে নীল খাকি গায়ে দিতে চায় না, এটাতে মনে হয়েছে বাংলাদেশ পুলিশ যে খালি মাথা মোটা না, এর একটা বহিঃপ্রকাশ। অর্থাৎ ওরা যে খাকি পরে এই অশান্তিটা তৈরি করছে, সেই খাকির প্রতি ওদের একটা ঘৃণা তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের যে ঘৃণাটা, সেই ঘৃণাটা ওদের ছুঁয়ে গেছে। এখন আপনি কি স্বাধীন বাংলাদেশে পুলিশ বাদ দিতে চান? আপনি যে এত আগ্রাসী আচরণ করতেছেন। আমি আবারও বিনয়ের সাথে বলতেছি যে আমার এখানে যারা আছে, আমি লাইভ করতেছি যদিও প্রকাশ্যে, কিন্তু আমারও কিছু অডিয়েন্স আছে। আমি অডিয়েন্সের জন্য কথা বলতেছি, এবং আপনাদের যারা আমার কিছু কাছের ভাই বেরাদার, যাদের পুলিশ সদস্য, যাদেরকে আমি ভালোবাসি, যদি একজনকে ভালোবাসি, ওই একজনের জন্য আমি কথা বলতেছি। মনির ভাই, লাভ ইউ, আপনার কথা ভুলবো না আমি। দেখেন, এই যে 2-4 জন খারাপ মানুষ তো আমাদের মধ্যেও আছে না, যে আমাদের বিরোধিতা করতেছিল ওই সময়, ছিল কিনা? আওয়াজ দিয়ে কথা বলবেন, নাইলে সাহস পাই না। আচ্ছা, তাহলে এই যে 2-4 জন খারাপ মানুষ ছিল, তাদেরকে কি আমরা ক্ষমা করে দিয়েছি না? যতখানি আন্দোলন দেখতেছেন, কোন্দল দেখতেছেন, সব রাতের বেলা হচ্ছে, দিনের বেলা তো কারো ঘর কেউ পড়াইতে যাইতেছে না। তার মানে রাতটা কাদের পছন্দ? রাতটা পছন্দ কাদের? অপরাধীদের পছন্দ। থ্যাংক ইউ। এই দুষ্ট প্রকৃতির লোকগুলো দুষ্ট কাজ বাস্তবায়ন যদি করতে চায়, সেক্ষেত্রে তারাই একমাত্র দাবি করতে পারে যে পুলিশ যেন না ফেরে। তাদের স্বার্থটা কোথায় আমি বুঝতে পারি না। যেখানে ছাত্ররা বলতেছে, যেখানে সরকার বলতেছে, যেখানে আরো ব্যক্তিরা বলতেছে, তারা আইসা বলতেছে যে পুলিশ চায় না। পুলিশ ছাড়া আপনি যদি স্বাধীন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, পুলিশ লাগবে। পুলিশ ছাড়া বিষয়টা একদমই হাস্যকর। আমি একজন সেনা সদস্যের সন্তান, এবং আমি এসএসসি এবং ইন্টার ক্যান্টনমেন্ট স্কুল কলেজে লেখাপড়া করেছি। সেই জায়গা থেকে সেনা সদস্য
যারা আছে তারাও 2-4 জন কিন্তু আমার বন্ধু বান্ধব আছে, যারা কমিশন প্রাপ্ত হয়ে চলে গেছে। আবার পুলিশ সার্ভিসেও যারা বিসিএস, সেখানেও 2-4 জন বন্ধু বান্ধব আছে। তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি যে এখন দেশ নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। যে এগিয়ে আসবে তার কথা সবাই মনে রাখবে এবং এরাই জাতীয় বীর। তাহলে সংস্কারের জায়গায়, যেহেতু সংস্কারবাদী হয়ে আপনি আসছেন, এই সংস্কারের জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই তো সংস্কার দরকার, শুধু পুলিশ কেন? তারা কেন আজকে তাদের 11 দফা যৌক্তিক দফা, আপনি যারা দফাগুলো পড়েন নাই, আমি খুব বিচলিত যে এই ছাত্র আন্দোলনের দফা না পড়েই অনেকে মাঠে নেমে গেছে। আমি অনেকরে ধরছি, ভাই এই যে ছাত্রদের যে আপনার দফাগুলা ছিল, 11 দফা ছিল না, 1 নাম্বার 9 দফা, 1 নাম্বার দফাটা কি কেউ বলতে পারবেন? বলতে পারবেন? এই যে না স্যার, থ্যাংক ইউ। এই এতগুলা মানুষের মধ্যে কেউ বলতে পারবেন? তার মানে দফা না পইড়াই পাবলিক দেখতে দেখতে মাঠে নেমে গেছে। তাই পুলিশকে আমি বলতেছি যে এই দফাগুলা আসলে আপনাদের অবশ্যই বাস্তবায়ন হবে যখন একটা দায়িত্বশীল জায়গা আসবে। এখন আপনার দায়িত্বশীল জায়গা আইজিপি স্যার, এছাড়া আপনাদের তারা আপনার মুখপাত্র। এই দফাগুলো অবশ্যই বাস্তবায়ন হবে, 100% এগুলো বাস্তবায়ন হওয়া দরকার। কিন্তু যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটা আমার কাছে মনে হয় বাজেটের ব্যাপার আছে, সবকিছু আছে। প্রথম যেটা ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে, এটা তো থাকবেই, আমাকে এটা দিতে হবে। আরিফ চাচ্ছিলাম, হ্যাঁ, এটা যাদের ওদের সাথে কথা বলে মনে হইলো দেশকে শান্ত করার জন্য, সুন্দর করার জন্য যে যে সিদ্ধান্ত নিতে হবে সব ওরা নিতে প্রস্তুত। তো এই সিদ্ধান্তগুলো যে নিবে এর জন্য একটা সময় লাগবে। এই যে এখন খোলস পাল্টিয়ে এই যে সুন্দর বিয়ের মতো এদের জেলে ঢুকিয়ে দিন, চমৎকার। দেখেন এই কথাগুলা বইলেন না, হ্যাঁ, এই কথাগুলা বইলেন না, আপনি জানেনই না যে পুলিশের কত সদস্য মারা গেছে। এখন পুলিশের সদস্য মারা গেছে আলহামদুলিল্লাহ, আর ছাত্র মারা গেছে নাউজুবিল্লাহ, এই জায়গায় আমি নাই। অর্থাৎ আপনি যদি মনে করেন আমি কোনো রাজনৈতিক ভিউ নিতে আসছি বা ভাইরাল হইতে আসছি, ভাইয়া আমার 3.5 লাখ ফলোয়ার, 10,000 ফলোয়ার বানাইতে কয়বার ভাইরাল হইতে হয় সেটা আপনারা জানেন না। আপনি আমাকে যদি বয়কট করেন সেক্ষেত্রে আমি 2,000 অলরেডি ফলোয়ার হারায় ফেলছি এই বয়কটে, আরো 2-3 হাজার হারাইলে অন্তত আমার পেজটার শুদ্ধতা হইতো। আমার পেজেরও তো একটা শুদ্ধ অভিযান দরকার। আমি পুলিশের দফাগুলো একটু পড়তে চাই। এই পুলিশের দফাগুলো ওরা যে প্রথম দফাটা করেছে, এই প্রথম দফাটা দেখেন, চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যা সহ সকল পুলিশি স্থাপনার ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তা আমরাও তো চাচ্ছি, এটা আমরা কি চাচ্ছি না? আমরা কি হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি না? তাহলে আমরা যদি হত্যাকাণ্ডের বিচার চাই, আপনি শক্তের ভক্ত নরমের জম হবেন কেন? আপনি প্রকৃত কাজটাই করেন। আমিও চাচ্ছি, যেহেতু ফুটেজ আছে, এইটা পক্ষ বিপক্ষ বুঝি না, ছাত্র জনতা বুঝি না, ছাত্র পুলিশ বুঝি না, যতগুলো হত্যাকাণ্ড আছে তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করেন। এই ট্রাইব্যুনাল গঠন করলে আমার মনে হয় বিচারের দীর্ঘসূত্রিতা থাকবে না। আর ট্রাইব্যুনাল গঠন করতে আমি দেখি কোনো বাধা নাই। একটা স্বাধীন নিরপেক্ষ ট্রাইব্যুনাল গঠন করলে আমার মনে হয় যে যার যা দাবি আছে প্রত্যেকের দাবি লিখিত আকারে ওখানে পেশ করবে, পিটিশন দিবে। পিটিশন দেওয়ার পর তদন্ত সাপেক্ষে এবং দ্রুত তদন্ত হবে, কার কাছে কি সাক্ষ্য প্রমাণ আছে দ্রুত তদন্ত হবে এবং এদের বিচার নিশ্চিত করতে হবে। এখন সেখানে যদি আমার সাথে আমার সাথে আন্দোলনে ছিল তার বিচার আমি কেমনে করি, এটা যেমন অসুন্দর কাজ, তেমনি ভাবে আপনারাও যেটা করছেন সেটাও অসুন্দর কাজ। প্রতিবাদের ভাষা অবশ্যই কঠোর হইতে হয়, কিন্তু বিশ্রী গালিগালা দিয়ে হইতে পারে না। আপনাদের কিছু কিছু সদস্য কিন্তু গালিগালাজ করতেছেন। এটা কেন করতেছেন এটা আমি ফিল করলাম যে ট্রমায় আছেন। অর্থাৎ আমি যে ট্রমাটায় আছি আপনি সেম আছেন। আমি যেরকম হজবরল গল্প করতেছি আপনিও সেরকম করতেছেন। আমার মাথায় এখনো মাথার উপরে হেলিকপ্টার ঘোরে।
আমার মাথা, আমি এখনো আওয়াজ পাই, অর্থাৎ আমিও ট্রমার মধ্যে আছি। এইটা যারা আছেন আল্লাহর উপরে ভরসা রাখেন ভাই। সুস্থতা, মানসিক সুস্থতা, আমি দেখি যে আমাদের সবার চিকিৎসা প্রয়োজন। মানসিক সুস্থতার জন্য সবার চিকিৎসা প্রয়োজন। দ্বিতীয় যে দফাটা আছে পুলিশের, নিহত পুলিশ সদস্যের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ প্রদান সহ আজীবন পেনশন রেশন প্রাপ্তি এবং পরিবারের একজন সদস্যের চাকরি নিশ্চিত করতে হবে। চমৎকার কথা। এইটা চমৎকার কথা এই কারণে যে ফ্যামিলিটাই পুলিশ সদস্য যে ফ্যামিলিটা চালাইতো, মনে করলাম নাইলে সে পাপী, তার ফ্যামিলি দোষ করছে কি? অনেক ছোট ছোট বাচ্চারা ঘরে থাকতে পারতেছে না পুলিশ সদস্যের। দেখা যাচ্ছে, আমি কিন্তু পুলিশ সদস্যের কেউ না, গালাগাল করবেন না, গালাগাল করলে সিরিয়ালে দাঁড়ান, ব্যাপার আছে। আয়নাঘর পুলিশের প্রতিষ্ঠান না, যা জানেন না সেটা নিয়ে কথা বললেন না, এটা অন্য জিনিস। আয়নাঘর পুলিশের প্রতিষ্ঠান ছিল না। 3 নাম্বার যে দফাটা, একটু শোনেন, ধৈর্য ধরে একটু শোনেন। ওদের তো দাবি আছে, তাই না? ওরা সারা রাত কাঁদতেছে। ওদের কান্না দেখা আপনি যদি বলেন পুলিশ এখন কান্দে, তাহলে তো আপনি আমার মতো মানুষ। মানে একজনের কান্না যদি আপনাকে স্পর্শ না করে, সেক্ষেত্রে তো কোনো লাভ নাই। 3 নাম্বার যে বিষয়টা দেখেন, 3 নাম্বার দফাটা দেখেন, পুলিশ নিয়োগের বিধিমালা, বিশেষত সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে হতে হবে। মানে ওরা তো দারুণ কথা বলতেছে, মানে ওরা দেখা যাচ্ছে যে আমাদের কথাগুলাই বলতেছে, তাই না? এগুলো আমরা বলতেছিলাম না। এখন সমস্যা কি দেখেন, সমস্যাটা হচ্ছে ওদের স্তর, কয়েক স্তরে। আপনি পুলিশ কেন মানে নির্যাতিত, এটা আপনি আসলে ওদের সাথে না মিশলে বুঝবেন না। আমি তো দালালি করেই গেলাম, আমি তো ওদের সাথে ওঠা বসা করছি অনেক। ধরেন ওদের সাথে সব ওঠা বসা করছি, মানে থানায় যায় দালালি করছি এরকম না, ওদেরও স্যার আমি। কেউ কেউ মানে, আর কেউ কেউ তো গালাগাল করে চলে যাচ্ছে, তারা মহান কোন এক সময় ভালো হবে সে অপেক্ষায় আছি। তা ওরা যেটা চাচ্ছে আমরাও সেমটা চাচ্ছি। ওদের যে স্তর, ওদের স্তর শুরু হয় কনস্টেবল থেকে। আপনার রিক্রুটিং করাটা খুব ডেঞ্জারাস। মানে ওদের যে রিক্রুটিং করে, আপনি চেইন অফ কমান্ড এত কিছু, যে ও ফেসবুক মোবাইলে কতটুকু কথা বলতে পারবে, কয় মিনিটে খাইতে হবে, কয় গ্লাস পানিও খাইতে পারবে, কয় গ্লাস পানি খাইতে পারবে না। এবং এই কনস্টেবলের জীবন হলো সবচাইতে অভিশপ্ত জীবন। একজন কনস্টেবলের জীবন সবচাইতে অভিশপ্ত জীবন। ওরে যেই পায় সেই একটা হচ্ছে ফন্ডল দেওয়ায়, মানে যেই পায় সেই চার্জ করে। দেখা যাচ্ছে ওর সিনিয়র কনস্টেবল দ্বারাও নির্যাতিত, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এই নির্যাতন কিন্তু একটা চক্রের মতো, এই নির্যাতনটা একটা চক্রের মতো। এখানে যেমন বড় সাপ আছে, ব্যাঙ আছে, তেমনি ভাবে আবার হচ্ছে আপনার এই যে কি বলে, ওই আপনার হচ্ছে ব্যাঙাচি আছে, মাছ আছে, ঘাস আছে। হ্যাঁ, তা ঘাস দিয়ে শুরু হয়েছে কনস্টেবলটা অনেকটা। হ্যাঁ, যে ওরে যে পায় সেই একটু তোলে, ওরে যেই পায় সেই একটু চাবায়। হ্যাঁ, আরো ভয়ঙ্কর বিষয় যে কনস্টেবলের যে এক পুলিশ কনস্টেবলকে তুচ্ছ তাচ্ছিল্য করার লোকেরও অভাব নাই। এবং আমি আমার যে লোকাল, যে আমার দেশের বাড়ি, আমায় এটা খুবই মজার ব্যাপার যে আমাকে পুলিশ সদস্যরা ফলো করে। আমার এলাকার যে থানা, সেই থানাতে আমি যখন গেছি, হঠাৎ করে রাস্তায় এক পুলিশের সাথে দেখা। সে কনস্টেবল, সে আমাকে ভালোবেসে অনেক কিছু করতেছে, কিন্তু তার মধ্যে আমি একটা পরাধীনতা দেখতে পাচ্ছি। সে আমার সাথে যে কথা বলবে, সেই কথা বলার স্বাধীনতাটুকু তার নাই। সে এদিকে তাকায়, সে মনে হয় একটা চোর, এদিকে তাকায়, ওদিকে তাকায়, পিছনে তাকায়, বলে স্যার কেটাতে কোন দিক দিয়ে দেখা যায়। জনগণের সাথে পুলিশকে কথা বলতে দেওয়া যায় না। কনস্টেবলের জীবন ভালো না। এরপরে দেখেন, এরপরের যে স্টেজ, ওদের একটা পরীক্ষা দিয়ে হয় নায়ক হওয়া যায়, আর না হলে এএসআই হওয়া যায়। এখন যে ভালো লেখাপড়া করছে সে এএসআই হয়ে যাচ্ছে, আর যে ওদের থেকে একটু সহজ পরীক্ষা নায়ক হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন এসআই এর জীবনটাও কি সুন্দর জীবন? ওর বেতন স্কেল কত আপনি জানেন? ও যে ঘুষ খাবে না, ও যে মানে ঘুষ খাবে না কেন, এই প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই। আপনার জীবনের এখন বর্তমান বাজার যে মূল্য দর, এই বাজারের যে সমস্যা,
ও আপনার না খায় মরে যাবে ওর পরিবার সহ, ও যদি ঘুষ না খায়, কারণ আর কোনো বাহ্যিক ইনকাম তো নাই। তাইলে ওদের স্কেলের একটা সংস্করণ করা দরকার না? ওদের যে বেতন স্কেল আছে, আমার একটা এই আন্দোলনের আগেই, মানে এই স্বাধীন দেশের আগেই আমার একটা দাবি ছিল, জাস্ট আমি সেনাবাহিনীর সন্তান, পুলিশ সদস্যদের পড়াই, আমি অ্যাডভোকেটশিপ পড়াই, অ্যাডভোকেটশিপে সারা বাংলাদেশে আমার যে স্টুডেন্ট আছে 2000 আইনজীবী আছে, সেই 2000 আইনজীবীর কসম কেটে বলতেছি আপনাকে। এবং আমি হচ্ছে আপনার 2টা পত্রিকা চালাই, একটা জাতীয় পত্রিকার হচ্ছে আমি ক্রাইম রিপোর্টার, তার কসম কেটে আপনাকে বলতেছি, দয়া করে গালাগাল কইরেন না। আমি দেশ বিনির্মাণে কথা বলতেছি, এবং এখানে এটা খুব জরুরি। তারা যে সংস্কারগুলো চাচ্ছে, তাদের মেইন সংস্কারটা ট্রেনিং এ দরকার। প্রথম হচ্ছে পেশাদারিত্ব, ইমানদারিত্ব দরকার। আর্মির যদি ইমানদারিত্ব থাকে, পুলিশের ইমানদারিত্ব নাই কেন? অর্থাৎ আর্মির যে ট্রেনিংটা ছিল আজ থেকে 10 থেকে 15 বছর আগে, সেই ট্রেনিংটা যদি পুলিশকে দেওয়া হইতো, আমার মনে হয় পুলিশ এমনি মাথা ঠিক হয়ে যেত। এবং আর্মির ট্রেনিং যেটা আছে সেটা তো ডে বাই ডে উন্নত হচ্ছে। আমি এর আগে যেটা দেখছি সেটা কিন্তু এখন আর কি নাই, আরো স্মার্ট হয়েছে, ওরা আরো স্টাইলিস্ট হয়েছে। তাহলে ডে বাই ডে আপনি সেই ডে বাই ডে এই যে আপনি 6 মাসের ট্রেনিংটা যে করাইতেছেন, একজন সিভিলিয়ানকে আপনি প্রশাসনিক ভাবে তাকে আপনার হচ্ছে তাকে এটাকে কি বলে সাময়িক বানানোর চেষ্টা করতেছেন। অবশ্যই তার ব্রেনটাকে সুস্থ বানানোর জন্য ট্রেনিংটাকে কঠোর করেন। পুলিশের উপরে আস্থা নাই। আমি সেনাবাহিনীর সন্তান হিসেবে বলতেছি যে বারুদঘাট থেকে শুরু করে যারা যারা আছে, একজন নায়ক সুবেদার, একজন এটার নাম হচ্ছে ওয়ারেন্ট অফিসার এখন বর্তমানে, একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার, এদেরকে পর্যন্ত যে কেউ দেখে একটা সালাম দেয়, আপনার হচ্ছে সশস্ত্র সালাম পায়। আর এক পুলিশ কনস্টেবল একজন এসআই দেখা বা এসআই দেখে সেই সম্মানটা করে না। আমি ভিতরে ভিতরে ব্যথিত হইতাম যে এরা এরকম করে কেন, মানে এদের সমস্যাটা কোথায়, এরা এরকম করে কেন। পরে দেখলাম যে ইমানদারিত্বের অভাব। যেতটুকু ট্রেনিং দরকার ছিল ততটুকু ট্রেনিং নাই। এবং সবচাইতে ভয়ঙ্কর প্রভাব হচ্ছে রাজনৈতিক প্রভাব। অর্থাৎ কনস্টেবলের বাড়ি যদি হয় মানে পদ্মা নদীর ওপার হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অন্য ডিস্ট্রিক্টের আপনার হচ্ছে এসআইরও দাম নাই, সে জায়গায় এসআইরও সে মানে এটা সিস্টেমে রাখে, মানে না সিস্টেমে রাখে, ঝাড়ির উপরে রাখে। এই যে একটা সিস্টেম লস, এই সিস্টেম লসে কিন্তু একটা পরিবর্তন দরকার। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? এই সিস্টেম লসের একটা পরিবর্তন দরকার। ও মানে না কেন? ও সিনিয়র দেখলে 10 বার দাঁড়ায়, সেলুট দেওয়ার দরকার। ও যাইয়া মানে এ সাইড যাইয়া মাথায় হাত দেয়, ঘাড়ে হাত রেখে, আমি নিজে দেখে এগুলা বন্ধ করেন। বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে গেলে আপনাদের আমার মনে হয় আরো কঠোর ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। এবং এটারও একটা সংস্কার আমি আপনাদের এই 11টা দফার মধ্যে দাবি করতেছি। এরপরে দিতে হবে আমাকে, এটা একটু সিস্টেম করে বাবু। এরপরে আরেকটা যে বিষয়, এরকমই হবে, মনোযোগ ওইখানেই রাখেন। এরপর আরেকটা, এই যে সুন্দর আমার ভাই দেখেন, সরকারি দলগুলো আমাকে কালকে প্রায় 100 SMS করছে, 100 পুলিশ SMS করে বলছে যে তারাদের প্রথম এজেন্ডা রাজনৈতিক মুক্ত পুলিশ এবং বৈষম্যহীন, মানে যে তাদের যে মূল্যায়ন, পরিশ্রমের যে মূল্যায়ন, এই মূল্যায়নটা তারা শুধু একটু চাচ্ছে আপাতত। তাদের কিন্তু 11টা দফা দাবি যে দেখতেছেন, তাদের সম্মানটা তারা ফেরত চায়। তাদের যে সম্মানটা লস হয়েছে, তারা রাস্তায় হাঁটতে গেলে তাদের যে কষ্ট হচ্ছে, এই কষ্টটা চায়। এতদিন কিন্তু তারা একটা নির্দিষ্ট ট্রমার মধ্যে ছিল, এখন কিন্তু তাদেরও মাথা কি হয়েছে, ঠান্ডা হয়েছে, তারা কিন্তু অনুতপ্ত হচ্ছে এবং কান্নাকাটি করতেছে। ভিডিওগুলো দেখছেন যে কান্নাকাটি করতেছে তারা। তাহলে এখন কি আপনি তাদের নিয়ে খেলবেন, না তাদেরকে সুন্দরভাবে সংস্করণ চাচ্ছেন? তাহলে আমি আরো একটা যে বিষয় বলতেছি, এদের 4 নাম্বার যে দেখেন, 4 নাম্বার যে দফাটা, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে বিদ্যমান পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন করা,
সেক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ কমিশনার পদে 30% সরাসরি এবং 70% পদোন্নতির মাধ্যমে পূরণ এবং যেটি যথাসময়ে নিশ্চিত করা। সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট থেকে ইন্সপেক্টর পদে পিএল হওয়ার 1 বছরের মধ্যে পদোন্নতি দিতে হবে। এই বঞ্চিত কথাটা আমি আপনাদের সাথে একমত এবং যতদিন আছেন আমি আপনাদের সাথে আছি। আপনি আমাদের বার কাউন্সিলের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় আপনি এমসিকিউ পাস করে গেলেন, আপনি রিটেন পাস করে গেলেন, আপনি ভাইবা দিলেন, আপনি কি হয়ে গেলেন? অ্যাডভোকেট হয়ে গেলেন। আর এরা 50 মার্কের মধ্যে এমসিকিউ দিতে হয়, ওদের 50-এর মধ্যে কিন্তু 30 পাইতে হয়, তার মানে 60% মার্কস দিয়ে ওদের পাস করতে হয় এমসিকিউ। বুঝতে পারতেছেন কথা? আবার ওদের 50-এ রিটেন দিতে হয়, ওই রিটেনেও আবার 30 পাইতে হয় লেখা। আবার ওদের রিটেন দুইটা, একটা মুখস্থ বিদ্যা, একটা বই খুইলা লেখা। মজার বিষয়, মুখস্থ বিদ্যায় ওরা খুব ভালো, বই খুইলা লেখাতে ওদের অনেকের খারাপ হয়। আবার অনেকে বই খুইলা লেখাতে পাস করে, মুখস্থ বিদ্যায় অনেকের খারাপ হয় এবং খুব কাছাকাছি যে খারাপ হচ্ছে। এটা তো দুঃখের কথা। সুখের কথা দেখেন, ওরা পাস করছে, রিটেনেও পাস করছে। রিটেনেও পাস করার পর ওদেরকে বসায় রাখা হইতেছে, ওদেরকে পরবর্তী নিয়োগ পর্যন্ত বসায় রাখা হচ্ছে। পদ খালি হওয়া সাপেক্ষে, কোঠা সাপেক্ষে, এগুলো পদ খালি বাদ, কোঠা সাপেক্ষে ওদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। ওরা এই কোঠা পদ্ধতিরও বিলুপ্তি চায়, অবসান চায় এবং যারা মেধার উপরে পাস করে আসতেছে তাদের নিয়োগটা নিশ্চিত চায়। এতে ওয়ালাইকুম আসসালাম, জাহিদুল ইসলাম ভাই, আপনার একটা মূল্যবান মতামত দেন, পুলিশ ভাইদের সাথে থাকেন। এবং আমি জানি না বিভিন্ন মতের লোক এখানে, এখন তো 100% কর্মবিরতি চলছে, আমরা সেটা জানি এবং এইটা আপনারা একটা যৌক্তিক সমাধানে যে যাবেন। আমি যে কথাটা বলতেছিলাম চেইন অফ কমান্ড, এই চেইন অফ কমান্ডের ভারসাম্য যতক্ষণে তৈরি না হচ্ছে ততক্ষণে এই দাবিগুলা কখনোই আপনাদের মানবে না, আপনারা যতই আমাকে গালাগাল করেন। আমি শুধু এইটাই বুঝাইতে চাইছিলাম, গালাগাল হচ্ছে সমাধান না। আপনি যদি দাবি আদায় করতে চান, যুক্তি তুলে ধরেন, ইমোশন কাজে লাগান, যুক্তি তুলে ধরেন, ইমোশন কাজে লাগান। তাহলে ওরা যেটা চাচ্ছে, ওরা পরীক্ষা পদ্ধতিরও পরিবর্তন চাচ্ছে না, কিন্তু পরীক্ষা পরবর্তী নিয়োগ পদ্ধতির পরিবর্তন চাচ্ছে। অর্থাৎ পদায়ন ও পাশ করার পরও ও র্যাঙ্ক লাগাইতে পারে না, আবার ওর ভাইবার নামে ওর কোনো জায়গায় নাম্বার কাইটা নাই, ওদের পয়েন্ট আছে, মানে ওদের বিভিন্ন ধরনের পয়েন্ট আছে। আমার মনে হয় যে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করা দরকার, কারণ এই বিষয়গুলো বেনজির সাহেব ঢুকায় গেছে। আর বেনজির সাহেব যে পদ্ধতিগুলো ঢুকায় গেছে সেগুলোতে দেশের মঙ্গলে কইরা গেছে, এটা আমি বিশ্বাসই করি না, এটা আমার কোনোভাবে বিশ্বাস হয় না। বেনজির সাহেব যে পদ্ধতি করে গেছে, এই পদ্ধতির মধ্যে সংস্কার আনা দরকার। ওদের যে মেধা তালিকায় যারা টিকতেছে তাদেরকে একটা নির্দিষ্ট পরীক্ষা দেওয়ার হয়, পরীক্ষা দেওয়ার আগে এইগুলা ঠিক করেন যে কারা কারা পরীক্ষা দিতে পারবে, কারা কারা ওই পর্যন্ত যাইতে পারবে না। হয় সারা দিন রাত পড়াশোনা করার পরে একটা ছেলে যখন পাশ করার পরে নিয়োগ পায় না, ওদের মনোবলটা ভেঙে যায়। এরকম 1000 লোক চিনি আমি। আমার এই পেজটা কিন্তু 50,000 পুলিশ সদস্য ফলো করে প্রায়, এবং পুলিশের এই জটিলতা কিন্তু একদিনের না। দেখেন, ওদের আর একটা দাবি আছে, একটু বলি, আপনারা তো বিরক্ত হচ্ছেন বুঝতে পারতেছি, আটকায় মাহফিল দিচ্ছি। আচ্ছা, পালানোর সুযোগ আছে, পিছনের দরজা খোলা, ঠিক আছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, চমৎকার কথা, দেখেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশের কর্মঘণ্টা কমিয়ে 8 ঘন্টা করতে হবে। এটা আপনারা থানায় কে কে গেছেন জানি না, আমার কিন্তু রেগুলার যাওয়া লাগে। আমার রেগুলার যাওয়া লাগে দালালি করতে না। ধরেন আমার নিজেরও পার্সোনাল মামলা আছে, হ্যাঁ, তা আমি থানায় যাই। থানায় গেলে ধরেন এইটুকু হয়েছে, ওদের থানায় বসতে দেওয়ার যে চেয়ার টেবিল, সেইটা পর্যন্ত ওদেরকে কিনতে হয়। আপনারা বুঝতে পারতেছেন না বৈষম্যটা কোথায়? মানে আপনি থানায় যে চেয়ার টেবিলে বসতেছেন, সেইটা আবার ওদেরকে নিজের পকেটের ট্যাকের পয়সা খরচ করে কি করতে হচ্ছে? কিনতে হচ্ছে, এবং সেইটা আবার শিকল দিয়ে বাঁধতে রাখতে হচ্ছে। অর্থাৎ ওইটাও চুরি হয়ে গেলে আবার নতুন করে কিনতে হবে। বেতন পায় কত জানেন? খুব কম, 9000 বেতন স্কেল দিয়ে শুরু হয় ওদের। এই কিভাবে চলে এটা তো আমিও জানি না কিভাবে চলে। এই যে ঘুষ,
ওরা ঘুষ বাতিল চায়। ওরা বলতেছে কি দেখেন, শোনেন, ওরা আপনার কথাই বলতেছে, আপনি বুঝতে পারতেছেন, ওরা হয়তো আওয়াজ দিতে ভুল করতেছে, ওরা হয়তো আপনার কান পর্যন্ত কথা পৌঁছাইতে পারতেছে না। ছাত্র আন্দোলন কইরা 9 দফা দাবির একটা কইতে পারেন না আপনারা, আর ওরা কেমনে পৌঁছাবে আপনাদের মধ্যে? ওরা তো ভাষাই বোঝে না, ওরা তো আসলে রাজনীতি বোঝে না, ওরা তো আর ওই রাজনীতির ভাষা বোঝে না। ওরা আপনাদের 9 দফা দাবির একটা বলতে পারেন না, আপনি মাঠে নেমে গেছেন, ওরা 11 দফা দাবি দিছে, তার একটা কেমনে বলবেন আপনি? আমি এইটাই অনুধাবন করতেছিলাম যে আমাদের বাঙালির কান পর্যন্ত কিন্তু নোটিশ পৌঁছায় না, অর্থাৎ একটা নোটিশ পড়ার মতো যোগ্যতা আমাদের অনেকের নাই। 9 দফা দাবি পরে নাই। আমি পরে এক সাংবাদিককে ফোন দিলাম যে ভাই 9 দফার প্রথম দাবিটা কি? বলে দাঁড়ান একটু মোবাইলটা বাইর করে নি। না রাগ করেন আমার কথায়? আমি কি কাউকে গালি দিয়েছি? আমি একজনকে গালি দিয়েছি, মেহেদী হাসান ভাই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার মেহেদী হাসান ভাইয়ের কাছে এটা পৌঁছায় দেবেন, আপনি সেন্টিমেন্টে আঘাত করছেন আমাকে। আমি আপনার পজিটিভলি বলতেছি ভাই, অ্যাপ্রোচটা একটু আলাদা করেন। আমি আমার অ্যাপ্রোচ যদি আলাদা করতে না পারি, সিভিলিয়ান হিসাবে কি করে পুলিশ পড়াই? তার মানে অবশ্যই আমার ব্যক্তিগত কোনো বিশেষ কারিশমেটিক ব্যাপার আছে। আপনি সেখানে আমাকে আঘাত করেছেন, কারো ব্যক্তিত্বের জায়গায় এসে আঘাত করলে আসলে থাকে না কিছু। আপনি অনেকে আমাকে কিন্তু এই যে দারুণ দারুণ দারুণ, আপনি শিক্ষক হিসেবে বরাবরই স্বার্থপর, অবশ্যই এটা আমি কেন, সবাই। আসিফ নজরুল স্যারকে আপনি চেনেন না? শিক্ষক হিসাবে ভয়ঙ্কর স্বার্থপর, তার কাছ থেকে শিখেছি। সলিমুল্লাহ স্যারকে আপনি চেনেন না? ভয়ঙ্কর স্বার্থপর, শিক্ষক হিসাবে তার কাছ থেকে জেনেছি। আপনি যদি না জানেন, ডিরেক্ট টিচার এরা আমার, আমি তো অবশ্যই স্বার্থপর হব। আপনি কেন আমাকে আপনার দলে টানতে চাচ্ছেন? আমি আপনার দলে না, আমি আমার ছাত্রদের পক্ষে আছি। আমি আমার ছাত্রদের জন্য আপনার কাছে, সেটা আপনার কৈফিয়ত দেওয়ার দরকার নাই, দোষ ইরিলেভেন্ট। কত 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 নাম্বারে যেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশের কর্মঘণ্টা কমিয়ে 8 ঘন্টা করেন, সমস্যা নাই, আরো ডিউটি দেন, সমস্যা নাই তাদের। কিন্তু এটার মূল্যায়ন চাচ্ছে এরা, এইটার বেসিক পরিমাণ অর্থ চাচ্ছে। মানে আমরা যে ঘুষটা খাইতেছি, আপনারা যে সারাদিন থানায় রাখেন, তাহলে একটা রিক্সা চালাইতাম, ওই রিক্সা চালানোর সময়টা দেন, নাইলে আপনারা হচ্ছে আমাদেরকে আরেকটা ওই যে বাড়তি সময়টা দিচ্ছেন, সে বাড়তি সময়ের জন্য পয়সা দেন। এই দাবিটা কি ঘামের মূল্য মনে হয় না? নাইলে আসবে কেন? ওরা থাকুক, আপনার দেশ চালান, এই যে যুক্তিবাদীরা দেশ চালান। একটা কমিশন গঠন করা যেতে পারে। ও ধন্যবাদ, আমার মাথা কাজ করে না, আমি পাগল এখন। আমি যা দেখেছি, আমি এর আগেও একটা লাইভে বলেছি যে আমি যা বলতেছি পাগলামি হিসাবে নেবেন, উম্মাদের বলার অধিকার আছে ভাইয়া। আমি এখন উম্মাদ যা বলে সেটা আপনি না শুনেন, বলার অধিকার রাখি আমি, এবং উম্মাদ যা বলবে সেটা অপরাধ নয়। কত ধারায় আছে? কত? 84 ধারাতে আসলে দণ্ডবিধি। উম্মাদের কৃতকাজ অপরাধ নয়? ওরে বাবা, তাহলে পুলিশের আরো একটা মজার জিনিস দেখেন, পুলিশকে নাইট ডিউটি দিচ্ছেন, পুলিশকে এক থানা থেকে আরেক থানায় ওয়ারেন্ট ইস্যু করতেছেন। খেয়াল করেন, ওয়ারেন্ট ইস্যু করলে ওয়ারেন্টের আসামি যায় সেই টেকনাফ তেতুলিয়া থেকে ধরে নিয়ে আসে, তাকে একটা ঝুঁকি আছে না? কথা বলেন না কেন? তাহলে তার যদি ঝুঁকি থাকে, সেক্ষেত্রে সে বলতেছে পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি করেন, টিএডিএ বিল প্রতি মাসের 10 তারিখের মধ্যে প্রদান করেন, এবং প্রযোজ্য সকল সেক্টরে সোর্স মানি নিশ্চিত করেন। তার মানে তাদেরও কি বাকি রাখে? এটা তো আমি জানি না, তাদেরও বাকি রাখে? বাকি রাখে কেন? আচ্ছা, যদি এরকম হয়, অন্তত এই বিষয়টা আমার মনে হয় নিশ্চিত করা দরকার। আমরা যা করতেছি 2টা পয়সার জন্য, আমি দালালিটাও পয়সার জন্য করতেছি। পুলিশ ভাইদের পক্ষে পড়লে আমার হিউজ পুলিশ পোলাপাইন পড়তে আসবে, এই কারণে কিন্তু না। আমি পুলিশ ফ্রি পড়াই, যার যার লাগবে আইসেন, আমি পুলিশ ফ্রি পড়াই। আমি জানি তাদের এই বৈষম্য, আমি দীর্ঘদিন পুলিশ ফ্রি পড়াই। যার যার ভাল লাগে, যার যার 2 পয়সা আছে, সে হয়তো টাকা পাঠায়, সে টাকারও হিসাব রাখি না। এরকম হয়তো 2 জন আছে টাকা পাঠায়, আমি 200-300 পুলিশ ফ্রি পড়াই। যারা আমাকে বয়কট করার ভয় দেখাচ্ছেন, তারা জানেন না আমি কি করি। জরুরি বাদ দেওয়া হচ্ছে, পুলিশের কোনো কাজে এমসিকিউ না 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 না, এগুলো বলাই যাবে না। ধর, এরা আইনজীবীদের আন্দোলনের হাতে তুলে নিচ্ছে, বলে এমসিকিউ বাতিল চাই। না না,
এগুলা এগুলা মেধা দিয়ে চলতে হবে, এটা আমি সাধুবাদ জানাই। যে পুলিশ শিক্ষিত রে ভাই, যে 32টা আইন জানে রে ভাই, ওরে কিছু শিখার লাগবে না, ওর দেশপ্রেম আলাদা। যে আইন জানে ওরে কিছু, ওর চোখের চশমা, ওর স্টাইলিস্ট, ওর চেহারা সুরাত আমাকে ডাইলখোরের মতো রাখতে পারে আপনাদের হিসাবে, কিন্তু ওর চেহারাটা জটিল, ওর প্রেমে পড়ে যাওয়ার মতো। যে একটু লেখাপড়া করা পুলিশ, কথাবার্তা আলাদা, দেখবেন যে ও আসলেই জানে, ওর মধ্যে বিসিএস ক্যাডারের যে গুণাবলীগুলো আছে সেগুলো আছে। মাঠ পর্যায়ে রেফার পরীক্ষা সবকিছু বাদ দিতে হবে, এগুলো এখন না, এগুলো এখন না প্লিজ, এগুলো জটিল কইরেন না, এগুলো এখন না, এগুলো এখন না। 7 নম্বরে দেখেন দফাটা, পুলিশ সদস্যদের বাৎসরিক 20 দিন ছুটি বৃদ্ধি করে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে 60 দিন ছুটি দিতে হবে। অর্থাৎ সেনাবাহিনী 2 মাস পিলিপ পায়, বিমান বাহিনী 2 মাস পিলিপ পায়, নৌবাহিনীও পায় না। এই পিলিপের একটা ব্যবস্থা ওরা চাচ্ছে, অর্থাৎ 2 মাস যেন ওরা ছুটি কাটাইতে পারে, বা এই ছুটির এগেনস্টে একটা ভাতা আছে, এই ভাতাটাও নিশ্চিত করতে হবে। হ্যাঁ, মানে এইটা কিন্তু ওরা কি দাবি করতেছে যে আহামরি খুব একটা খাইতে দিব না, আসতে দিব না, আমরা চাই না, এরকম দাবি না কিন্তু ওদের। ওরা যা সর্বসাকুল্যে আমি যে দাবিটা পাইছি, ওরা মানে সব মিলাইলে হয় যে পুলিশের যে আপনার হচ্ছে কি বলে এটাকে, রাজনৈতিক প্রভাব মুক্ত, ওরা যেটা চাচ্ছে মেইন দাবি, যে ওরা চাচ্ছে যে আবারও হাত রাঙাবেন, আজকে যেটা আপনি আমাকে ভিলেন বানাইছেন, অন্য কেউ আইসা এইভাবে যেন ভিলেন না বানাইতে পারে, এইটা চাচ্ছে। তাহলে ওরা রাজনৈতিক প্রভাব মুক্তি চাচ্ছে, সাথে সাথে ওরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে চাচ্ছে, সাথে সাথে ওরা পরিশ্রমের সঠিক মূল্যায়ন চাচ্ছে, এবং এটা সামাজিক আর্থিক নিরাপত্তা চাচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? ওদের কথাই তাই মনে হচ্ছে না? ওরা একটা সামাজিক এবং আর্থিক নিরাপত্তা চাচ্ছে, যেটা ওদের মধ্যে নাই। সামাজিক নিরাপত্তাটা ওদেরকে নিশ্চিত করতে হবে এবং আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে, নাইলে ও তো বাঁচবে না। কয় টাকা বেতন দেন? ওকে ঘুষ খাওয়াইতে শিখাইছি তো আমরা। আপনি গ্রেডটা পরিবর্তন করা যায় কিনা একটু দেখেন। আর এই পুলিশে কেন এত কিছু দিবেন? দেশ বিনির্মাণে দিবেন, আইন শৃঙ্খলার এই যে আইনের সুশাসন বাস্তবায়নের চান। আমি শুরু থেকে যে লেখালেখিগুলো করতেছিলাম, আইনের সুশাসন বাস্তবায়ন চাই, আইনের সুশাসন বাস্তবায়ন চাই। কেন ডিবি হারুন 6 দিন একটা লোককে আটকায় রাখবে, আর পুলিশরা আমি পড়াবো 120 দিনের, আপনার 24 ঘন্টার বেশি আটকে রাখা যাবে না। এ পড়াইতেও তো লজ্জা লাগে আমার, এটা পড়াইতেও আমার লজ্জা লাগে। আমার আগে পাওয়ার ছিল যে আমি আইন জানি, আমারে মনে হয় কেউ দেখবে না। এখন আপনি অবৈধভাবে আমাকে থ্রেট দেওয়ার সাহস করতেছেন, তাহলে আমি আসি কোথায়? আইন শৃঙ্খলার অবনতি হয়েছে দেখেই আপনি এগুলো পারতেছেন, নাহলে আপনি নিজেকে কেন আইনের বাইরে ভাবলেন? আমি রাতে ঘুমাতে পারছি না, ডাকাতি, এই হই হুল্লার, আবার কিছু কিছু পোলাপান পটকা ফুটায়, এটাও আতঙ্ক লাগে এখন আমার কাছে। হ্যাঁ, এইটা আমার মনে হয় যে এই পুলিশকে ফিরায় আনতে হবে। আপনারা যারা আওয়াজ দিতেছেন যে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিছে ছাত্ররা, কি যেন করতেছে, দেখেন এতগুলো ট্রাফিক পুলিশ অফিসার মাঠে তো থাকে না। আমাদের ছাত্ররা যেভাবে আছে, এতগুলা পুলিশ পাবেন কোথায়? আপনাদের মানে গড়ে কতজন পুলিশের এগেনস্টে একজন, মানে কতজন নাগরিক আপনারা জানেন? এটা একজন পুলিশ কতজন নাগরিককে নিরাপত্তা দেয়? কত বলেন 2700 সামথিং। তাহলে আমি 3000ই ধরলাম। 3000 মানুষের নিরাপত্তার জন্য একজন পুলিশ সদস্য আছে বাংলাদেশে। এইটাকে যদি আপনি ঝুঁকি নিয়ে ওই 3000-এর মধ্যে একজনকে ফালাই দেওয়ার চেষ্টা করেন, তাইলে ভুল হবে। আমি বুঝাইতে পারতেছি কথাটা? তার মানে ওদেরও অনেক ডিসেবিলিটি আছে, ওদের অনেক সমস্যা আছে, আপনি জানেনই না। এখানে অনেক ধরনের সমস্যা আছে। আপনার মাথা ভারী করার জন্য, নির্দিষ্ট হারে ডিউটিতে যাওয়ার জন্য চাঁদা আছে, এগুলো বলতে পারি না আমি। ভয়ঙ্কর ব্যাপার। এখানে পুরোটা ঢালায় সাজাইতে হবে, কোনো সমস্যা নাই, কথা বলতেছি। ও কালকে রাত থেকে কি বুঝছে, কথাই বলে না। ওই থ্রেট দিচ্ছে, ওর মা চিল্লায় চিল্লায় কথা বলতেছে আব্বু আম্মুর সাথে, না ভয় পায় না, ঠিক আছে। ও মুডে চলে গেছে,
ও কথা বলতেছে না কারোর সাথে। ট্রাফিক পুলিশ, এটাই আমি বুঝাইতে যাচ্ছি ভাইয়া, জাস্ট একটা সিমটম দেখাইলাম। ট্রাফিক ও পুলিশ, পুলিশের কাজ ট্রাফিকের কাজ পুলিশের নয়, এইসব বাজে বাজে কথা বললেন না। জানেন না আপনারা, আপনারা কম জানেন, এটা মাইনা নেন। একই জিনিস পুলিশের, এই যে কারারক্ষী তারাও পুলিশ, তাদের মধ্যেও দেখলাম বৈষম্য আছে, তাদের মধ্যেও বৈষম্য আছে। আপনার এত বৈষম্য এবং আরো বিচ্ছিরি কথা, কনস্টেবলদের নাকি কাজের লোক হিসাবে ব্যবহার করা হয়, এইটা বিচ্ছিরি। আর্মিতে ব্যাটম্যান নামে একটা পদ আছে, ব্যাটম্যান অর্থাৎ প্রত্যেক আর্মি অফিসার একটা ব্যাটম্যানের জন্য ভাতা পায়। আমার মনে হয় পুলিশদের এই ভাতাটা দেওয়া উচিত, এবং ব্যাটম্যান বা কাজের লোক রাখার জন্য এই ভাতাটা যদি প্রদান করা হয়, আমার মনে হয় এই বৈষম্য কেটে যাবে, এই বৈষম্যগুলা কেটে যাবে। আচ্ছা, এইগুলা আরো পরে। 9 নাম্বারটা বলি, হ্যাঁ, আটকায় মাহফিল দেই ভাই, আপনাদের রাখছি একটু নিরাপত্তার জন্য। কথা যে কে কোন লেভেলে নিবে, এই মুহূর্তে কথা বলাটাই পাপ, মানে এই মুহূর্তে কথা বলাটাই কেমন, কার যে কোথায় চলে যায়, এই কারণে ডিস্টার্ব। আচ্ছা আমি দেখেন, আমি 9 নাম্বারটা একটু পড়ি, এটা অযৌক্তিক লাগে কিনা, জাস্ট আমি এটা বলতেছি আপনাদেরকে যে ওদের কোনো পেট ভারী করার কোনো জায়গা আছে কিনা এখানে। পুলিশ বাহিনীকে যেন কোনো দলীয় সরকার তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে, সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। এটার সাথে কি আমরা একমত না? একমত না বলেন? এইটার সাথে যদি একমত হই আমরা এটা কিভাবে করতে হয় সুস্থভাবে, যার যার জায়গা থেকে, সে আপনারা ম্যাক্সিমাম রাজনীতি করেন, যার যার জায়গা থেকে উপরে যায়, নিচে যায়, ডানে যায়, বামে যায়, চেষ্টা করেন। যদি কেউ পুলিশকে আঘাত করার চেষ্টা করে, পুলিশ নিয়ে কটূক্তি করে, আমার মনে হয় আপনাকে সেখানে এদের এই 11 দফা দাবিটা একবার পড়ায় শুনাইতে হবে। আপনি প্রতিবাদ করতে চান না, কলার ধরে ঘুষাইয়েন না যে তোর কত বড় সাহস, তুই পুলিশের বিপক্ষে কথা বলো, জানোস পুলিশ আমার মামা। এইভাবে অ্যাপ্রোচ হইতে পারে না, এইভাবে হইতে পারে না। আমি এইটাই বুঝাইতে চাচ্ছিলাম ওদেরকে, যে ওদের অ্যাপ্রোচটা ভালো না। ওরা কেউ মানে খুব কঠিন আকারে অ্যাপ্রোচ করতেছে। এটা আন্দোলনের ভাষা না। সারে নেমে যাইতেছে ছাত্রের সাথে, কি আন্দোলনটা করছে। আমি আমার মাকে বলতেছিলাম, মা আমি যদি বের হয়ে যায় মনে করবা যে দেশ স্বাধীন হয়ে যাবে। বলে কেন? বললাম আমি তো সারাদিনই ঘরে থাকি, আমার ঘর বাসা এসি হওয়ার কারণে আমি বাইরে বের হইতে পারি না। আমি একটা মাত্র লোক যে সারাদিন ঘরে থাকি, তা আমি যদি বাইরে যাই মা, তাহলে ঘরে থাকবে কে? দেখবা সবাই বাইরে গেছে। হ্যাঁ তাই, যেহেতু আমি এটা নিয়ে কথা বলতেছি, আমার মনে হয় আমার দাবির সাথে ভিন্ন মতের তো লোক থাকবেই। কোরআন শরীফের আয়াতেও রিয়েক্ট দেওয়ার মতো লোক পাই। হ্যাঁ, ভালো কাজে নবীজির মরণের পরেও দেখা গেছে যে বর্ণ নবীদের আবির্ভাব হয়েছে, এরকম অনেক জায়গা আছে যে বিরোধিতা থাকবে, তারপরও সঠিকটা বলার দরকার। আপনি যদি বিরোধী না হন, পুলিশকে সহযোগিতা করুন। শাসনতান্ত্রিক আইনের, সাংবিধানিক আইনের সুব্যবস্থাপনা করার জন্য পুলিশ বাহিনী দরকার। আইনের শাসন বাস্তবায়ন, শুধু প্রতিষ্ঠা না, আইনের শাসন বাস্তবায়নের জন্য পুলিশ সদস্য দরকার। আইনের শাসন বাস্তবায়ন করতে গেলে পুলিশ ছাড়া, এটা হাস্যকর মনে হবে আপনারা যা বলতেছেন। আপনি হয় টোকাই হয়ে বলতেছেন, নাইলে আপনি মাথা মোটা হয়ে বলতেছেন, আপনি কোন রাজনৈতিক দলের দোসর হয়ে বলতেছেন যে পুলিশ প্রয়োজন নাই, আপনাকে আমি খুঁজে বের করব। এটা বললে আবার রাস্তায় কে নইবে, তুই কে, তোর ঘর তো অফিস তো জ্বালাই না, এবার আসতেছি। 10 নাম্বার দেখেন, শুধু ছোট্ট শেষ, পুলিশের সকল থানা, ফাঁড়ি এবং ট্রাফিক পুলিশ বক্স আধুনিকায়ন করতে হবে। চাই না আমরা? চাই তো। এবং অধস্তন অফিসারগণের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এখন আমি একটা কথা বলি, আমার ব্যক্তিগত মতামত দেওয়ার জায়গা আছে এখানে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পুলিশের অধস্তন কর্মকর্তাদের জন্য আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এটা আমরা চাই। আপনাদের যে আবাসিক ব্যবস্থা নাই, এটাই আমার কাছে খারাপ লাগে। আপনারা সরকারি খাস জমি দখল সূত্রে মালিক হইছেন, দখল সূত্রে অমুক সংগঠন সংস্থা, দখল সূত্রে বাংলাদেশে কোথায় কি মালিক হওয়া যায় আমি জানি না, ওই জায়গাগুলোতে আবাসন ব্যবস্থা চান না।
যে এই জায়গাটা আমরা দখল দিছি খাস আমাদের এই পুলিশের নামে চলে, এই জায়গায় কিছু আবাসন প্রকল্প করে দেন, তাইলে সমাধান হয়ে যায়। আপনারা কথা বলেন, আপনাদের কাছে আছে, পুলিশেরও অনেক সম্পত্তি অনেক জায়গায় আছে, খাস জমি পড়ে আছে। আবাসন ব্যবস্থা তো খুব আহামরি কিছু না, এত কিছু হচ্ছে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, আমি ব্যক্তিগতভাবে এবার আমার কিছু মতামত দিই, এটা তো তাদের মতামত। আমার ব্যক্তিগত মতামতটা হইল, মৎস্যান্যায় পরিবেশ করা যাবে না। বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলবে, এইটা হইতে দেওয়া যাবে না। এইটাই ওদের মেইন কথা। অর্থাৎ বড় অফিসাররা এসে ছোটদের চাপতেছে। আমি জাস্ট একটা ছোট্ট বিষয় চাই, ছোট একটা বিষয় চাই, যেটা হচ্ছে চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড যদি আপনার না থাকে, এখন আপনি সকল দায়ভার ওসির উপরে দিয়ে দিবেন, ওসি সকল দায়ভার এসির উপরে দিয়ে দেবে, এসি সকল দায়ভার হচ্ছে বিভাগীয় কমিশনারের উপরে দিয়ে দিবে, বিভাগীয় কমিশনার সকল দায়ভার আইজিপির উপরে দিয়ে দিবে, আইজিপি সকল দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে দিয়ে দিবে, স্বরাষ্ট্রমন্ত্রী সকল দায়ভার শেখ হাসিনার উপরে দিয়ে দিবে। এইটা হইতে পারে না। চেইন অফ কমান্ড এইটা না, যে আমার কোনো দোষ নাই, সব দোষ শেখ হাসিনার, এইটা হইতে পারে না। আপনারা চেইন অফ কমান্ড চান। আপনারা, আমার যে দাবি, 520টা না 70টা, বাংলাদেশে থানা কয়টা আন্দাজে বলেন, হবে, সমস্যা নাই। বাংলাদেশে যে থানাগুলো আছে, সেই থানাগুলোর যারা ওসি আছে, এরা প্রত্যেকেই ওসির কিন্তু এখন এই পদোন্নতির জন্য অপেক্ষা করতেছে। ইন্সপেক্টরশিপ অনেকগুলা প্রায় 3 বছর, 18 সালের যারা পাশ করে রয়েছে, তাদেরও 24 সালে এসে ইন্সপেক্টরশিপ পদোন্নতি হয় নাই। এদেরকে ডাইকা ওদেরকে বাধ্যতামূলক অবসর দিয়ে দেন। ওসি পর্যন্ত যাওয়ার পর তো আর চাকরির কিছু থাকার কথা না। আমার কথা বুঝতে পারতেছেন? এতে আবার গুলি খাইতে পারি, সমস্যা নাই। যদি তাদেরকে নিরাপত্তা, একটা পেনশন নিরাপত্তা দিয়ে তাদেরকে বাদ দেন। তাদেরকে বাদ দেন এই কারণে, তাদেরকে বাদ না দিলে কিন্তু ব্যালেন্স হবে না। এরপর যাদের নামে লাল টিকিট আসছে, যাদের নামে রাজ টিকিট আসছে, তাদেরকে বাদ দিয়ে দেন। ভালো থাকেন। পুলিশ ছাড়া বাংলাদেশ স্বাধীন হওয়া অসম্ভব। এটা স্বাধীন বাংলাদেশে পুলিশ দরকার। এটা হয়তো 4 দিন আগের কথা ছিল না, এটা 4 দিন আগের কথা। আমি পুলিশের গুলি খাওয়ার জন্য রাস্তায় নেমে গেছিলাম, অর্থাৎ পুলিশই আমার বিপক্ষে ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পুলিশ দরকার আমাদের। বর্তমান শাসনতান্ত্রিক ব্যবস্থায়, আইনের সুব্যবস্থাপনায়, ডাকাত নির্মূলে, অশান্তি নির্মূলে, এই রাতের বেলা ঘুমানোর জন্য আমাদের পুলিশ দরকার। আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট, এর আগেও দায়িত্বশীলদের বুঝাইছি যে দায়িত্বশীল হইছেন, একটু কথা শোনেন। ওদের ডাকলে কি হয়, কথা শোনেন না, চলে যাওয়া লাগছে। যেখানে যেখানে ঝামেলা আছে, সেখানে আপনারা ঝামেলাগুলো রোধ করেন। দায়িত্বশীলদের কাছে বলতেছি, যারা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, আমাদের সাখাওয়াত স্যার, তার কাছে আপনারা আপনাদের দায়িত্ব তুলে ধরতে পারেন। কারণ আপনাদের নিয়ে কোনো ধরনের অনিয়ম আমরাও সহ্য করব না। আপনাদের সাথে আছি, পাশে আছি। যে যেখানে আছেন সাবধানে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।